দেখে সব চেক আপ করালাম, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু প্রেশার অনেক বেশি থাকে। বিকাল হলেই মনে হয় যে আর কাজ করতে ইচ্ছে করে না। এই আবার তো ওই দিনের সমস্যা হলো, ব্যাপারটা বুঝলাম না। বাসায় ক্লাস নিতেছি সুন্দর, ওটা তো গেলাম না, আজকে তো ঠিক হয় না। কালকে আজকে সকালেও ক্লাস দিলাম বাসায়, খুব ভালো। বুঝলাম না তোমাদের সামনে বসলে এটা এরকম হয় কেন? হ্যাঁ, বুঝলাম না। আবার তো সেম প্রবলেম হলো। খুলে দেখি তো। এখন আসছে না, এখন আবার আসছে। তারা দেখি এখন আসছে না, এখন আসছে আজও। এইটা তুমি ভাইরাস আছে, কে বলতে ভাইরাস আছে? এটা খোলার পর চলে আসছে, আবার লাগালাম ঠিক আছে, এখন আবার দিলাম তো এটা ঠিক আছে। এক্সটার্নাল ক্যামেরা কিন্তু লাভ নাই, আমার তো এইটাই প্রজেক্ট করতেছে। এর বাসায় কোনো সমস্যা হয় না, এমনিতে শুধু কম্পিউটার দিয়ে যখন ক্লাস নেই
প্রজেক্টর কানেক্ট করার পর 2 দিন এই প্রবলেমটা হলো, লাস্ট পর 2 দিন। এছাড়া বাসায় তো রেগুলার ক্লাস দিতে, আজকে সকালে তো স্কুলে ক্লাস দিলাম, গত 2 দিন তোমাদের ক্লাস দিলাম না স্কুলে, কোনো সমস্যা নেই তো, জেনারেলি ক্লাস নিচ্ছি। আর আমি সফটওয়্যার আপডেট করছি, এটা পারফরমেন্স আরো ভালো হয়ে গেছে। আচ্ছা স্টার্ট করি এবার। Recording in progress. কয়দিন বাকি পরীক্ষা? হাফিয়ালি না, মানে এ টুর কথা বলতেছি। নভেম্বর শেষ, নভেম্বর আর ধরো না, 10 তারিখ হয়ে গেছে, ডিসেম্বর ধরবা, ডিসেম্বর থেকে এপ্রিল, মে মাসের তো 19 তারিখের মধ্যে তোমাদের সব এক্সাম শেষ, দেখছো? সব এক্সাম শেষ, মানে তোমরা হ্যাঁ ইউনিভার্সিটির দিকে চলে যাবা, তখন যাবা না কিন্তু তখন ইউনিভার্সিটিতে যাওয়ার প্রিপারেশন নিবা, মেন্টালি ছুটি কাটাবা, ঠিক আছে? তোমাদের কিন্তু মে 19 এর মধ্যে, আমি যত দেখলাম মে 19 এর মধ্যে সব এক্সাম শেষ, একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স সব শেষ। হ্যাঁ না ঠিক আছে তো, যারা যারা বাংলাদেশে বুয়েটের জন্য বা আইবি এর জন্য ট্রাই করবে তাদের জন্য ঠিক আছে তো, কারণ ওই টাইমে মনে হয় এই কোচিং সেন্টার গুলো সব স্টার্ট হয়ে যায় মের মাঝামাঝি সময় থেকে, মানে যারা বুয়েট বা আইবি এর জন্য প্রিপারেশন নেবে, অনেকে আছে না বাংলাদেশে বুয়েট বা আইবি এর জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য ঠিক আছে তো এটা। ইউজুয়ালি অক্টোবর নভেম্বর, তবে এখন তো ইয়ের জন্য, করোনার জন্য তো পিছিয়ে গেছে কিছু, মানে একটা তো ইয়ার গ্যাপ হয়ে গেছে, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা তো লেট করে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের সময় হয়তো কিছুটা লেট হতে পারে। ওই সব ইউনিভার্সিটি একই টাইমে হয়, কাছাকাছি সময়ে, কিন্তু আচ্ছা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ অনলাইনে যারা আছো? আচ্ছা আমি তাহলে স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পর্যন্ত পড়েছিলাম, তাই না? ক্লাস কিছু হচ্ছে বিএ, যদি পারপেন্ডিকুলার থাকে, ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে বিএ, আর যদি পারপেন্ডিকুলার না হয় অ্যাঙ্গেলে থাকে তাহলে সেটা বিএ সাইন থিটা, এবং ওর এসআই ইউনিট হচ্ছে ওয়েবার। ওয়েবারের ডেফিনেশন আমি দেখিয়েছি, এবং ওয়েবারের বেজ ইউনিট ফর্ম কি সেটাও কিন্তু লাস্ট ক্লাসে দেখালাম, তাই না? অনেকেই হয়তো লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিল, আমি রেকর্ডিংটা দেই নাই তাই দেখতেও পারো নাই, দিব না রেকর্ডিং, চিন্তা করছি রেকর্ডিং দিয়েই তোমাদেরকে নষ্ট করে ফেলছি আমি, ঠিক আছে? এস এর ক্লাসে গতকালকে আমি কম্বাইন্ড ক্লাস নিয়েছি, 57 স্টুডেন্টের মধ্যে 19 জন ক্লাস করছে। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে 22টা মেসেজ আসছে, স্যার রেকর্ডিংটা আপলোড করে দেন। আমি বলছি আমি আর রেকর্ডিং দিবই না কোনো কিছু, ঠিক আছে? একজন শেষ হওয়ার পর মেসেজ আসা শুরু করে, স্যার রেকর্ডিংটা দেন, স্যার রেকর্ডিংটা দেন। এই অনলাইন ক্লাস নষ্ট করে দিয়েছে তোমাদের। ওকে, তাহলে আজকে আমরা এর পর থেকে স্টার্ট করি। তাহলে বেসিক্যালি ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট আমরা পাই বিকজ অফ কাটিং ম্যাগনেটিক ফিল্ড। বেসিক্যালি এই ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয় বা ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হয়। তাহলে হোয়াট ডাজ ইট মিন বাই ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে? সেটা আমরা বলি। ফ্লাক্স মানে তো হচ্ছে একটা গিভেন এরিয়াতে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করলো, সেই অ্যামাউন্টটা তো ম্যাগনেটিক ফ্লাক্স, তাই না? ম্যাগনেটিক ফ্লাক্স যদি হয় 20 ওয়েবার, এটা মানে কি যে একটা গিভেন এরিয়াতে এতগুলো ফিল্ড লাইন পাস করতেছে, যে ফিল্ড লাইন ডেনসিটির উপর আমার কিন্তু ডিপেন্ড করবে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টটা কেমন হবে। তাহলে হোয়াট ইজ দ্য ফ্লাক্স লিঙ্কেজ? ফ্লাক্স লিঙ্কেজটা কি? আমরা তো বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা কয়েলকে রোটেট করি, তাই না? কয়েলকে রোটেট করলেই আমরা ইনডিউসড ইএমএফ পাই বা কারেন্ট পাই। তাহলে এই যে কয়েলটার টার্ন নাম্বারের উপর এটা ডিপেন্ড করে না, মানে ইনডিউসড অফ বা ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ এটার উপর তো ডিপেন্ড করে। তাই ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজের উপরও ডিপেন্ড করে, আবার টার্ন নাম্বারের উপরও ডিপেন্ড করে। ঠিক কিনা আমার কথা? ভালো করে থিঙ্ক করো। ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড, যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স লিঙ্কেজের উপর ডিপেন্ড করে মাস্ট, এবং যে কয়েলটাকে আমি রোটেট করতেছি কয়েলটার টার্ন নাম্বারের উপর ডিপেন্ড করে না? এই দুইটার প্রোডাক্ট হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। এই দুইটার প্রোডাক্ট, তার মানে কয়েলটার টার্ন নাম্বার আর ম্যাগনেটিক ফ্লাক্সের প্রোডাক্টটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে আমরা যদি বলি ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ যত বেশি হবে ইনডিউসড ইএমএফ তত বেশি হবে, তাহলে কথাটা ভুল হবে? এবং সেটা যত কম সময়ে হবে তত ভালো হবে।
দ্যাট মিনস আমরা এরকম একটা কথা বলতে পারি, দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ ইজ প্রপোর্শনাল টু ইনডিউসড ইএমএফ। বলতে পারি না? এই কথাটা আসলে ফ্যারাডে বলছে, আমি বলি নাই। ফ্যারাডেজ লটা অ্যাকচুয়ালি এই কথাটাই, the rate of change of magnetic flux linkage is directly proportional to induced EMF. তাহলে এখন তো আমরা ক্লিয়ার যে ফ্লাক্স লিংকেজ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, কারণ ফ্লাক্স পর্যন্ত আমরা জানি, লিংকেজের ডেফিনেশন আমি এখন লিখে দিই, এখনই লিখে দিব। লিংকেজ ব্যাপারটা কি আমরা তো সবাই ক্লিয়ার, তোমরা সবাই অনলাইনে যারা আছো আমি যা বললাম সেটা তো ক্লিয়ার কথাগুলো, এবার আমি নোটসটা দিচ্ছি। নোটস বা ডেফিনেশন তোমরা এখন নিজেরাও লিখতে পারবা, সমস্যা নেই। নোটস কিন্তু আমি চেক করতেছি না কতজনের লেখা হয়েছে, আমার কিন্তু মনে আছে ভাই বোন, আমি ভুলে গেছি, ভুলি নাই, আমার কাজেই তো এটা, এইগুলো ভুলি না। যাক, হাফ ইয়ারলিটা আগে আগে হওয়াতে ভালো হয়েছে, ডিসেম্বর মাসটা ছুটি কাটানো যাবে। যাবো কোথায়? হ্যাঁ কি জানুয়ারিতে হবে স্কুল, ডিসেম্বর 3 তারিখ স্কুল হবে, ছুটি দিবে না, উইন্টার ভ্যাকেশন আছে না, রেজাল্ট দিবে 22 তারিখে, ডিসেম্বরের 22 তারিখে তোমাদের রেজাল্ট দিবে হাফ ইয়ারলি, তারপর ছুটি শুরু হবে উইন্টার ভ্যাকেশন, 4 তারিখ বা 5 তারিখ থেকে স্টার্ট হবে জানুয়ারি। তোমাদের তো এক্সামের পর থেকে আমাদের ভ্যাকেশন শুরু হবে, আমাদেরও তো এখন কপি চেকিং বাসায় বসে, স্কুলে তো আর আসতে হয় না, ভ্যাকেশনের মতোই তো, দিনের বেলা কেউ কপি চেক করে নাকি, কপি চেক করি তো রাতে, যখন ডেডলাইন দিতে 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 আর হয় না তখন আমি চেক করি। আমি হচ্ছে সবচেয়ে লেট পারসন, আমি সানোয়ার, মানে আমাদের ডিপার্টমেন্টে 2-3টা নোটিশ পাওয়ার পর ঝাড়ি ঝুড়ি খাওয়ার পর দিই, এর আগে কপি চেক তো রাতে করি। স্কুলের কপি ছাড়া তো আর কোনো কপি চেক করাটাই হচ্ছে মানে আমার কাছে মনে হয় টিচিং এর সবচেয়ে কঠিন পার্ট, মানে কষ্টকর পার্ট, খুব কেমন যেন লাগে কপি চেক করতে, ভালো লাগে না। রেকর্ডিং অন করছি তো, এখন দিব না, অন করে রাখছি, এটা আমি দেখবো পর, যদি ভুলে যাই ফিজিক্স। রেকর্ডিং এখন আমার জন্য, তোমাদের জন্য না। রেকর্ডিং গুলো কেন রাখতেছি জানো? নেক্সট ইয়ার থেকে যদি কোনোদিন কোনো ক্লাস অ্যাবসেন্ট থাকি, ওই রেকর্ডিংটা চালাই দেবো, চালাই দিয়ে আমি ঘুরতে চলে যাবো, এই জন্য রেকর্ডিং গুলো সব কালেক্ট করে রাখতেছি। তাহলে লিখে ফেলো ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, এটা ডেফিনেশন কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কয়েলটার টার্ন নাম্বার আর ম্যাগনেটের ম্যাগনেটিক ফ্লাক্স, এই দুইটার প্রোডাক্ট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ। তাহলে লিখে ফেলো ডেফিনেশনটা, আমি বলে দিচ্ছি, লিখো। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ ইজ ডিফাইন্ড, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো সবাই? নেটওয়ার্ক প্রবলেম আছে কি? অনলাইনে যারা আছো একটু কথা বলো, শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? জি স্যার, শুনতে পারছি। ওকে, লিখো তাহলে। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য product of the magnetic flux and the number of turns of the coil। তার মানে যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম অ্যাকচুয়ালি, তাই না? আবার বলি, the magnetic flux linkage is defined as the product of the magnetic flux and the number of turns of the coil। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, যার কোনো সিম্বল নাই, এটা সবসময় পুরো নাম লিখতে হবে। এমনিতে সাধারণত সব কোয়ান্টিটির একটা সিম্বল আছে না, এই ফ্লাক্স লিংকেজের কিন্তু কোনো সিম্বল নাই। ফাই কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স। এখানে স্টুডেন্টরা একটা জিনিস সবসময় ভুল করে ফেলে বা একটু পেঁচিয়ে ফেলে, এখানে কিন্তু 3টা জিনিস, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, ম্যাগনেটিক ফ্লাক্স। 3টা কিন্তু সেম জিনিস না, 3টা কিন্তু কমপ্লিটলি আলাদা। ফ্লাক্স ডেনসিটির সিম্বল হচ্ছে বি, ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্সের সিম্বল হচ্ছে ফাই, আর ফ্লাক্স লিংকেজের সিম্বল হচ্ছে নাই, মানে কোনো সিম্বল নাই, নাম লিখতে হবে সব সময়। এই জন্য আমি ওইখানে পুরো নামটাই লিখতেছি। সো ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে?
n phi, কারণ নাম্বার অফ টার্নস আর ম্যাগনেটিক ফ্লাক্সের প্রোডাক্টটাই হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, তাহলে জাস্ট n phi। বা আমরা আরো সুন্দর করে লিখতে পারি n b a, অর যদি পারপেন্ডিকুলার না হয় ইট ইজ n b a sin theta, এই ফর্মুলা দিয়েও লিখতে পারি। এই দুইটা ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল বিকজ ম্যাগনেটিক ফ্লাক্স ba অথবা ba sin theta, কখন ba এবং কখন ba sin theta সেটা আমরা জানি। এখানে এরিয়া মানে সেই গিভেন এরিয়া, যতটুকু এরিয়ার ফ্লাক্স আমরা বের করতেছি, মানে ম্যাগনেটিক ফিল্ডটার এরিয়া, তাই না, ম্যাগনেটিক ফিল্ডের এরিয়া। ক্লিয়ার? তাহলে nba অথবা nba sin theta, দিস ইজ কল্ড n টা হচ্ছে টার্ন নাম্বার। ওকে, এই n টা হচ্ছে টার্ন নাম্বার অফ কয়েল, টার্ন নাম্বার অফ দ্য কয়েল, মানে যে কয়েলটাকে নিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করব, হ্যাঁ, ফর ইনডিউসিং ইএমএফ অর ইনডিউসিং কারেন্ট, টার্ন নাম্বার। এবার আমাকে একজন বলো তাহলে ফ্লাক্স লিঙ্কেজের এসআই ইউনিট কি হবে, কি হওয়া উচিত? নতুন কোন ইউনিট সেম হওয়া উচিত না ফ্লাক্সের, কারণ এন এর তো কোনো ইউনিট নাই, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজও কিন্তু ওয়েবার, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ দুজনেরই ইউনিট সেম, বিকজ ফ্লাক্স হচ্ছে ফাই আর এ হচ্ছে এন ফাই, এন এর কোনো ইউনিট নেই, সো ইউনিটের কোনো চেঞ্জ হবে না। তার মানে কি ফ্লাক্স লিঙ্কেজ আর ফ্লাক্স সেম কোয়ান্টিটি, তার মানে ইউনিট সেম হলেই কোয়ান্টিটি সেম হবে এই কথা কিন্তু বলা যায় না। তার আরেকটা গ্রেট এক্সাম্পল আছে, বলতে পারবে কেউ? ওয়ার্ক ডান আর মোমেন্ট, গ্র্যাভিটি কেন? ওয়ার্ক ডান আর মোমেন্ট, গ্র্যাভিটির এক্সিলারেশন, গ্র্যাভিটির ইউনিট আর এক্সিলারেশন ইউনিট কিন্তু সেম। আবার দেখো মোমেন্টের ইউনিট আর ওয়ার্ক ডান ইউনিট কিন্তু সেম, এটি নিউটন মিটার। বাট আমি যদি মোমেন্টের ইউনিট জুলস লিখি হবে? বলবে ওর স্যার ওর টিচারও ফিজিক্স জানেন, তোমার তো গালি দিবেই, তোমার টিচার সহ গালি দিবে যদি তুমি লেখো মোমেন্টের ইউনিট জুলস, কিন্তু অ্যাকচুয়ালি জুলস মানে তো নিউটন মিটার। তাহলে ম্যাথমেটিক্যাল কথায় আসতে তো ঠিক আছে, বাট থিওরিটিক্যাল কথায় ঠিক নাই। ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে তো লেখা যায় না, কারণ আমরা তো ফিজিক্যাল কোয়ান্টিটি বা এনি ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিটের রেসপেক্টে ব্যালেন্স, এই কথা বলে থাকি। তাহলে সেই হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে তো দুইটা সেম হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সেম না। তাই মানে ম্যাগনেটিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ দুইটা ডিফারেন্ট, দুইটা কোয়ান্টিটি, বাট তাদের ইউনিট সেম, একটা ফাই মানে বিএ আর একটা এন বিএ। সবাই ক্লিয়ার? এবার তাহলে চলে আসো, আমরা খুব সিম্পলি যদি বলি তাহলে কতটুকু ইনডিউসড ইএমএফ আমরা পাবো, দ্যাট মিন্স ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ, তাহলে জেনারেলি এই চেঞ্জিং ফ্লাক্স লিঙ্কেজের উপর ডিপেন্ড করবে। যখন আমরা একটা কয়েলকে নিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করতে থাকবো তখন ইনডিউসড ইএমএফ পাবো, কেন? ফর চেঞ্জিং ফ্লাক্স লিঙ্কেজ, মানে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হবে, পুরো ব্যাপারটাকে একসাথে করে ফাইনাল জায়গাটায় চলে আসছে। তাহলে এখন যদি তোমাকে আমি সিম্পলি কোশ্চেন করি যে কেন ইনডিউসড কারেন্ট আমরা পাই বা এসি কারেন্ট আমরা কিভাবে বানাচ্ছি ফর চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, এক কথায় অ্যান্সার শেষ। বেসিক্যালি ইএমএফ বা কারেন্ট ইনডিউসড হয় ফর চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। তার মানে যখন আমি একটা কয়েলকে নিয়ে ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করতে থাকি এখানে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হয়, আর চেঞ্জ হয় বলেই ইনডিউসড কারেন্ট পাই। এখন যদি তুমি বলো চেঞ্জ হয় কেন, তাহলে আমি অ্যান্সার বলবো ফিল্ড লাইন কাট হয়। এখন যদি তুমি আমাকে বলো যে ফিল্ড লাইন কাট হলে কি হয়, তাহলে আমি উল্টা ভাবে বলবো কারেন্ট ইনডিউসড হয়। এর পরে আর কোনো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন নাই, বাকিটা ন্যাচারাল, কমপ্লিটলি একটা ন্যাচারাল ব্যাপার আমরা ডিসকভার করেছি, তাই না? সায়েন্টিস্টরা কি কোনো কিছু নিজে বানাইতেছে? বানাইলে কিন্তু তারা আর আল্লাহকে বিশ্বাস করতো না। সায়েন্টিস্টরা কিন্তু কোনো সায়েন্টিস্টই কিন্তু নাস্তিক না, তারা আরো বেশি গডকে বিশ্বাস করে। মুসলিম সায়েন্টিস্ট যারা তারাও বেশি নামাজ পড়ে, কারণ সে আসল ব্যাপারটা জানে যে সবকিছুই যে একটা পাওয়ার দিয়ে কন্ট্রোল, এটা আমাদের থেকে সায়েন্টিস্টরা অনেক ভালো বুঝে, কারণ তাদের ডেপথ অফ নলেজ তোমার আমার থেকে অনেক বেশি। তাই এই সবকিছুই যে একটা পাওয়ার দিয়ে কন্ট্রোল, যেটা আমরা সুপার পাওয়ার বলতেছি, সেটাই তো আল্লাহ। আমরা কেউ আল্লাহ বলতেছি, কেউ গড বলতেছে, কেউ ভগবান বলতেছে, কেউ দেবতা বলে পূজা করতেছে, যেটা আমরা করতেছি, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তো সেম, সেই সুপার পাওয়ার যার দিয়ে সবকিছু কন্ট্রোল হইতেছে। সে তো আর কোনো মানুষ না, নেচার বা এনার্জি। ফিজিক্সের ভাষা আমরা বলতে পারি ওইটাই সেই এনার্জি, যেটাকে ক্রিয়েটও করা যায় না, ডেস্ট্রয় করা যায় না।
আমরা শুধু ওয়ান ফর্ম থেকে অ্যানাদার ফর্মে চেঞ্জ করি, তাহলে সেই এনার্জি তো সুপার পাওয়ার, তাই না? ওরা কিন্তু এগুলো আরো বেশি জানে, বেশি বুঝে। এবার তাহলে একটু ছোট্ট করে লিখে ফেলি, সবাই লিখো, একটা নোটস লিখো, জাস্ট ইয়ে করে, তাহলে মনে থাকবে এই কথাগুলো। স্টার্ট দিয়ে এরকম ডাবল স্টার্ট দিয়ে একটা নোটস লিখো সবাই। লিখো, and EMF is induced in a circuit, ডাবল স্টার্ট দিয়ে নোটটা লিখো। An EMF is induced in a circuit whenever there is a change in the magnetic flux linking the circuit. There are three ways. There are three ways an EMF can be induced. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই প্যারাটাই। There are three ways an EMF can be induced. Number one, changing the magnetic flux density B. Changing the magnetic flux density B. Magnetic flux density B. Magnetic flux density B, মানে সিম্বলটা আর কি, B, বাংলাদেশ B. Second round, number two, changing the area A of the circuit, মানে ক্যাপিটাল লেটার A, সিম্বলটা আর কি, changing the area A of the circuit. Changing the angle theta. আচ্ছা, কালকে কি আমি ফর্মুলাগুলোতে BA cos theta লিখছিলাম না BA sin theta লিখছিলাম? এটা cos theta হওয়া উচিত না? কারণ একটু দেখো তো, মনে করো আমরা ফিল্ডগুলো কিভাবে দেখালাম, একটু খেয়াল করো, এই জায়গাটা কিন্তু একটু ভুল হয়ে গেছে। সবাই এটা ঠিক করো, cos theta কেন আমি দেখা দিতেছি, আমি মনে হয় ওই আগের গুলো সাইন লিখছি বলে এটার সাথে সাথে সাইন লিখে ফেলছি, কিন্তু এখানে তো আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখাইছিলাম ব্যাপারগুলো। এই ম্যাগনেটিক ফিল্ডগুলো যখন এরকম হয়, তাই না, তাহলে যদি আমি অ্যাঙ্গেল এইটা জানি, তাহলে আমাকে এই ডাইরেকশনের কম্পোনেন্টটা নিতে হবে না নাকি? পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার ডাইরেকশন কম্পোনেন্টটা যদি এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে এটা কজ হবে না এই কম্পোনেন্টটা? মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিয়ে তো আমাকে বের করতে হবে লিঙ্কেজটা, কারণ জেনারেলি আমরা যে বিএ হিসেব করি তখন তো এরকম থাকে ফিল্ডগুলো। তাহলে ফিল্ডগুলো যখন অ্যাঙ্গেলে থাকবে তখন তো এই পারপেন্ডিকুলার ফিল্ডটাকে আমার কনসিডার করতে হবে, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা। তাহলে যদি আমি এই অ্যাঙ্গেলটাকে জানি, তখন এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কজ থিটা হবে না? যার সাথে অ্যাঙ্গেল জানি সেই কম্পোনেন্টটা কজ হয় না নাকি? কনফিউজিং। তাহলে এই ফর্মুলাগুলো সব বিএ কজ থিটা হবে, বিএ সাইন থিটা না। ওইটা দেয়া থাকলে সাইন থিটা হবে, যদি থিটা ওইটা দেয়া থাকে, মানে যদি এই থিটা দেয়া থাকে তখন হবে সাইন, ধরো এটা দেয়া থাকে। কিন্তু আমি যেটা ডায়াগ্রামে শো করেছি সেই থিটা দেয়া থাকলে তো কজ হবে, কজ হবে না? বুঝতে পেরেছি? তাহলে কিন্তু বিএ কজ থিটা। আচ্ছা, এটা সেকেন্ড পয়েন্টে লিখছো নোটটাতে, থার্ড মানে সবাই ঠিক করো, আর কালকে নোটটা ঠিক করে নাও সবাই, আর যারা রেকর্ডিং দেখবা তারা ওইটা ঠিক করে নিও। এটা কিন্তু বিএ কজ থিটা হবে, বিএ সাইন থিটা না। দুইটা রেকর্ডিং তো পাশাপাশি দেখবা। তোমরা বুঝছো লাস্ট ক্লাসের যে আমরা যেটা পড়াইলাম বিএ সাইন থিটা লিখছি না, এটা কিন্তু বিএ সাইন থিটা হবে না, বিএ কজ থিটা হবে। ঠিক আছে? কজ থিটা সব কজ থিটা সব কজ, মানে এখানে বিএ কজ থিটা যতগুলো আমরা লিখছি সব কজ হবে, সাইন না কোনোটাই।
দুইটাই বলেছিলাম অ্যাঙ্গেল দেখে। আচ্ছা যাই হোক, বিয়ে cos θ হবে যদি যখন আমরা ওই অ্যাঙ্গেলটা জানবো। সোজা কথায় আমি একটা লাইন দিয়ে দেখাই, সবাই একটু খেয়াল করো, এখানে যেন কনফিউশন না হয়। আমি একটু ডিফারেন্ট কালার দিই। এই মনে করো ম্যাগনেটিক ফিল্ডে এরকম অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমাকে তো কম্পোনেন্ট নিতে হবে। আমি যদি এই অ্যাঙ্গেলটা জানি তাহলে ফর্মুলাটা হবে বিএ cos θ। আর আমি যদি এই অ্যাঙ্গেলটা জানি, মনে করো এই যে θ1টা যদি জানি, তাহলে এটা হবে sin θ1, বিএ sin θ1। এটা ডিপেন্ড করবে কোন অ্যাঙ্গেলটা জানতেছি তার উপর। থার্ড পয়েন্টটা লিখো, চেঞ্জিং দ্য অ্যাঙ্গেল θ। এই নোটসটা লিখতেছিল সেকেন্ড পয়েন্ট পর্যন্ত লিখছো না, থার্ড পয়েন্টটা লিখো চেঞ্জিং দ্য অ্যাঙ্গেল θ। তাহলে বেসিক্যালি ইনডিউসড ইএমএফ এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। কারণ অ্যাকচুয়ালি ইনডিউসড ইএমএফ ডিপেন্ড করে একটা কথা, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ। কিন্তু দেখো তো, ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়াল এন বি এ sin θ। তার মানে ফ্লাক্স ডেনসিটি চেঞ্জ হলেও লিংকেজে চেঞ্জ হবে, ঠিক আছে কিনা? এরিয়া চেঞ্জ হলেও লিংকেজে চেঞ্জ হবে, থেটা চেঞ্জ হলেও লিংকেজে চেঞ্জ হবে। সাইন লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? তার মানে থেটা চেঞ্জ হলেও লিংকেজে চেঞ্জ হবে, এরিয়া চেঞ্জ হলেও লিংকেজে চেঞ্জ হবে, ফ্লাক্স ডেনসিটি চেঞ্জ হলেও লিংকেজে চেঞ্জ হবে। সেজন্যই আমরা এখানে লিখলাম যে ইনডিউসড ইএমএফ ডিপেন্ডস অন দিস থ্রি ফ্যাক্টরস: the changing magnetic flux density, changing the area and changing the angle। ঠিক আছে তো? মানে এতক্ষণ ধরে যে কথা বললাম আর এখন যে নোটটা লিখলাম সেটার মধ্যে তো কোনো ডিফারেন্স নাই, সেম কথা তো। এবার চলে আসো ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল আর কিছুই না, এখানে দুইটা ল আছে, একটা ফ্যারাডেজ ল, একটা লেন্জ ল। বেসিক্যালি এই যে ইএমএফ ইনডিউসড হয় তার ম্যাগনিটিউড কেমন হবে সেই ব্যাপারে কথা বলেছে ফ্যারাডে তার লতে, আর এটা ডাইরেকশন কেমন হবে সেটা নিয়ে কথা বলেছে লেন্জ ল। তাহলে ফ্যারাডেজ ল বা বাই ইউজিং ফ্যারাডেজ ল আমরা এই ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পারি, আর তার ডাইরেকশন কেমন হবে বা ডাইরেকশন কেমন হয় সেই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া দেয় হচ্ছে লেন্জ ল। ক্লিয়ার? তাহলে সবাই লিখে ফেলো ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেজ Faraday's law of এই ফ্যানটা একটু ছাড়া তো গরম লাগতেছে। Faraday's law of electromagnetic induction। তাহলে আমাকে বলে দিতে হবে Faraday's lawটা। Simply বলা যায় the rate of change of magnetic flux linkage is directly proportional to induced EMF। তারপরে বলে দিচ্ছি, লিখো the magnitude of the induced EMF। বলো, লিখে দিব, শোনা যায় না? the magnitude of the induced EMF is proportional এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এক্সামে স্টেটও করতে বলে আবার এটা দিয়ে সামও করতে হয়। to the rate of ইয়ে পর্যন্ত শেষ হয়ে যাবে। আপনাদের সিলেবাসে যেটা আছে অল্টারনেটিং কারেন্ট পর্যন্ত, এটা তো শেষই, আজকে শেষ, আর তো কিছু নাই। ফ্যারাডেজ ল, লেন্জ ল, এই তো। আর তো ট্রান্সফরমার তোমাদের এখানে ডিটেইলসে করতেই বলা হয়নি, শুধু ওই যে ও লেভেলে যে জিনিসগুলো আছে এগুলো একটু বলে দেব, কথা বলে দেব। এটুর কোশ্চেন আমি বানাই, কোশ্চেন স্যার এস আমি বানাই। ও লেভেল বানাই বিভব, না সরি 9 বানাই বিভব, 10 সানোয়ার, এস আমি, এ টু ইয়ে অসীম রয় স্যার। আমরা ভাগ করে নিচ্ছি।
হ্যাঁ, সবাই দেখে সাইন করে দিলে পরে সাবমিট করে। তাহলে the magnitude of induced EMF is the proportional to the rate of change of magnetic flux linkage. That means যত কম সময়ে যত বেশি ফ্লাক্স লিংকেজের চেঞ্জ আমি করতে পারবো তত বেশি ইনডিউসড ইএমএফ পাবো। আর কালকে রাতের ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত শুধুমাত্র আমরা এই ফ্লাক্স লিংকেজের চেঞ্জ নিয়ে কথা বললাম। তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারি? ই মানে কি ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ বেশি মানেই তো ইনডিউসড কারেন্ট বেশি হবে, কারণ ইএমএফ এর জন্যই তো কারেন্ট ফ্লো হয়। The rate of change of magnetic flux density, that means del n phi divided by del t. ঠিক আছে, তাহলে এই প্রপোর্শনাল সাইনকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয় না? একটা কনস্ট্যান্ট আনতে হয় তো। ফ্যারাডেজ ল্যাবরেটরিতে ক্যালকুলেট করে দেখছে এই কনস্ট্যান্টটা অলওয়েজ 1 হয়। এটা অলওয়েজ 1 হয়, লাইক এর মতো, এই যে কি বলে F equal m তে আমরা যে প্রুভ করেছিলাম the rate of change of momentum is directly proportional to applied force, সেখানে সবসময় কনস্ট্যান্টটা 1 ছিল না, এখানেও কনস্ট্যান্টটা অলওয়েজ 1 আসে। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা অলওয়েজ 1 হয়, তাই আমরা লিখতে পারি ইএমএফ বা ইনডিউসড ইএমএফ। এটা ক্যালকুলেট করে দেখছে তারা, মনে করো একটা এক্সপেরিমেন্ট করে ক্যালকুলেট করে দেখছে কনস্ট্যান্টটা 1 আসছে। তাহলে একবার 1 আসে মানে যে কোনো অ্যামাউন্টের জন্য 1ই আসবে, কারণ এটা তো কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট তো সেম। এগুলো মেজারমেন্ট করে তুমিও দেখতে পারবা। এটা জাস্ট এনভায়রনমেন্টে আমরা এই পুরো এক্সপেরিমেন্ট পারফর্ম করে দেখছি যেটা এরকম আসে। মানে সবকিছু মেজারমেন্ট করার ওয়ে আছে, তোমরা ফ্লাক্স মেজার করতে পারি, নাম্বার অফ টার্ন মেজার করতে পারবো, টাইম মেজার করতে পারবো। করে আমরা দেখলাম যেটা অলওয়েজ এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা 1 এ ইকুয়াল হয়, যে কারণে আমরা বলতে পারি ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল del n phi divided by del t. This is the formula. এই ফর্মুলা দিয়ে এখন আমরা চাইলে যে কোনো সাম করতে পারি। তাহলে বাই ফ্যারাডেজ ল আমরা এই ফর্মুলাটা পাই, কিন্তু সে কিন্তু বলছে প্রপোর্শনাল, এটা থেকে ইকুয়াল কিভাবে হলো ফর্মুলাটা, এটা কিন্তু এটার এক্সপ্লেনেশন, কারণ এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা অলওয়েজ 1। পরে আসি, আগে লেন্স লটা নিয়ে কথা বলি। আমি এটাকে ক্লিয়ার করলাম। এবার চলে আসো লেন্স ল। লেন্স ল এই কথা বলতেছো কেন তোমরা?
লিখো তারপরে আমি কথা বলছি। আচ্ছা, সবাই কি এটা লিখছো? পড়ে দেখো তো কিছু বুঝো কিনা। যদি কেউ বুঝো তাহলে একটা লাভ পেলে পাবা। কি বুঝছো? হ্যাঁ, বুঝছি, আমাকে পড়ে শুনিয়ে দিছে। মানে বেসিক্যালি লেন্স, এই যে ইনডিউসড কারেন্ট, সবাই শোনো, চুপচাপ শোনো, নাহলে কিন্তু বুঝবা না। আমার কথা কি শুনতে পাচ্ছ? একদম পিছনে যে বসছো শুনতে পাচ্ছ? আচ্ছা, বাই ইউজিং ফ্যারাডেজ ল আমরা তো ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পারবো। পুরো ব্যাপারটা সামারি করে আমরা এখন একটা ফর্মুলা বানিয়ে ফেলছি। এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে এখন জাস্ট আমরা এই ইনডিউসড ইএমএফটা বের করতে পারবো। বাট একটা কয়েলে যে ইনডিউসড কারেন্টটা হচ্ছে, সেই ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কেমন হবে? কারণ এটা তো অল্টারনেটিং কারেন্ট প্রডিউস হয়। ডাইরেকশনটা ক্লকওয়াইজ হবে অথবা এন্টি ক্লকওয়াইজ হবে। একবার ক্লকওয়াইজ, একবার এন্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ, একবার এরকম এন্টি ক্লকওয়াইজ। তার মানে কি সবসময় কি একটা অল্টারনেটিং কারেন্ট প্রডিউস হয় না? এখানে যে কারেন্টটা প্রডিউস হয় এটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট, মানে এসি কারেন্ট। যে কারণে আমরা বলতেছি এই চ্যাপ্টার শেষ করে আমরা অল্টারনেটিং কারেন্ট করবো। অল্টারনেটিং কারেন্ট আসলে এই চ্যাপ্টারটার অ্যাপ্লিকেশন। তাহলে এখানে যে কারেন্ট ইনডিউসড হচ্ছে এটা তো অল্টারনেটিং কারেন্ট। সেই কারেন্টের ডাইরেকশনের ব্যাপারে কথা বলছে হচ্ছে লেন্স ল। ফ্যারাডেজ ল তো ইনডিউসড ইএমএফ, দ্যাট মিন্স ইনডিউসড কারেন্টের ম্যাগনিটিউড নিয়ে কথা বলে। ইনডিউসড ইএমএফ যত বেশি হবে ইনডিউসড কারেন্ট তত বেশি হবে। আমরা ইনডিউসড ইএমএফ ক্যালকুলেট করতে পারবো, তাহলে ইনডিউসড কারেন্টের ব্যাপারে আমরা কমেন্ট করতে পারবো, তাই না? আর এই লেন্স ল বেসিক্যালি এই ডাইরেকশনটা এনশিওর করতেছে যে এটা ক্যান বাই ইউজিং লেন্স ল এটা যে অল্টারনেটিং হয় এটাও আমরা ক্লিয়ার হব, এবং কারেন্টটা কখন ক্লকওয়াইজ কখন এন্টি ক্লকওয়াইজ সেটাও আমরা ক্লিয়ার হব। ওকে, লেন্স দেখলো যে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজের চেঞ্জটা যেদিকে হয় একটা ফোর্স অলওয়েজ সেটাকে অপোজ করে বাই ন্যাচারালি। ব্যাপারটা কি দেখো, এটা আমি ড্রয়িং না করে বললে তোমরা বুঝবা না, শুধু কথা দিয়ে এটা কাজ হবে না। মনে করো আমরা কি করি, লাইক ইটস এ কয়েল, এখানে আমি একটা এমিটার কানেক্ট করলাম আর একটা ম্যাগনেটকে আমি মুভ করতেছি, একবার টুয়ার্ডস দ্য কয়েল, একবার অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, টুয়ার্ডস দ্য কয়েল, অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, এবং এই কয়েলের মধ্যে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস হচ্ছে। কারেন্টটা যে অল্টারনেটিং হচ্ছে এটা আমরা বুঝি কিভাবে?
এই কম্পাসটা দেখে। কম্পাসটা একবার রাইটে যায়, একবার লেফটে যায়। আবার যখনই আমি এটাকে স্টপ করে দিই, তখন কম্পাসটা জিরো নিউট্রালে চলে আসে, তাই তো? তার মানে তখন আমি কোনো ইনডিউসড কারেন্ট পাই না। তাহলে বোঝাই যাচ্ছে ইনডিউসড কারেন্ট ততক্ষণই থাকবে যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজের চেঞ্জ হবে। যখন চেঞ্জ হবে না, নো কারেন্ট ইনডিউসড। এটা তো আমরা বুঝলাম। মানে ফ্যারাডেস লয়ের আইডিয়া ক্লিয়ার, আমরা ইনডিউসড ইএমএফ ক্যালকুলেট করে ফেলছি। কিন্তু এই যে একবার যাওয়ার সময় ক্লকওয়াইজ হলে, উইথড্র করার সময় এন্টি ক্লকওয়াইজ হয়। তাহলে এটা ডাইরেকশনটা কখন ক্লকওয়াইজ কখন এন্টি ক্লকওয়াইজ সেটা তো আমরা রাইট হ্যান্ড দিয়ে বুঝতে পারবো না। রাইট হ্যান্ড দিয়ে তো বুঝতে পারি স্ট্রেট ওয়্যার হলে, এটা কি রাইট হ্যান্ড দিয়ে বুঝতে পারবো? এটা বোঝার জন্য আমার দরকার লেন্স ল। কারণ লেন্স ল বলতেছে অলওয়েজ একটা ফোর্স আমার এই চেঞ্জটাকে অপোজ করে। মানে কি, মিনহাজার যাইতে চাইতেছে ওইদিকে, কেউ ওকে টাইমে ধরে রাখছে। আবার মিনহাজার আমার দিকে আসতে চাইতেছে, কেউ একজন ওকে ধাক্কা দিয়ে অপোজিটে, মানে ওর চেঞ্জটাকে বা ওর ইচ্ছাটাকে অলওয়েজ কেউ অপোজ করতেছে, তাই না? আমি যেতে চাই না, ওর টাইমে ধরে রাখে। এখন আমি আসতে চাই না, কেউ একজন পিছন দিকে ওকে টেনে মানে অপোজিটে, অলওয়েজ অপোজ করতে। মানে ব্যাপারটা কেন হয় চিন্তা করে দেখো। আমি যখন নর্থ পোলটা, ম্যাগনেটের পোলের ক্ষেত্রে কি হয়, লাইট পোল অ্যাট্রাক্ট করে, আনলাইট পোল রিপেল করে। আমি যখন মানে লেন্স টেস্ট করে দেখলো যে আমি নর্থকে নিয়ে যেতেছি, আমি যখন কয়েলের দিকে যাই তখন কেউ একজন অপোজ করে অপোজিটে, মানে আমাকে যেতে দেয় না, যেতে বাধা দেয়। মানে আমার চেঞ্জটাকে, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটাকে অপোজ করে। ও যেতে চাচ্ছে কিন্তু কোন একটা ফোর্স ওকে বাধা দিচ্ছে। তাহলে ওর মাথায় চিন্তা আসলে এটা কেন হচ্ছে, এটা কি এমন ঘটনা ঘটে যেটা যেতে দেয় না? তার মানে যখন আমি নর্থকে নিয়ে যাচ্ছি তখন এখানে আরেকটা নর্থ পোল ইনডিউসড হয়। ইনডিউসড হয়ে কি হয়, নর্থ নর্থ কি করে, রিপেল করে না? তার মানে কি, আমি আসতে চাচ্ছি, ও আমাকে বাধা দিতেছে। আবার যখন সে এই ইয়ে থেকে, কয়েল থেকে, দিস ইজ দ্য কয়েল, যখন সে নর্থ পোলটাকে উইথড্র করতেছে, এটা তো নর্থ, এটা সাউথ, যখন সে নর্থ পোলটাকে উইথড্র করতেছে তখন কেউ একজন ওকে টানতেছে অপোজিটে, মানে অলওয়েজ অপোজিট। তার মানে কি, এদিকে একটা সাউথ পোল ইনডিউসড হয়, সাউথ পোল ইনডিউসড হয়ে ওকে টানে। কেউ জানে না, এটা তো ন্যাচারাল ফেনোমেনা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিন্তু একটা ফেনোমেনা। তারা এগুলো সাডেনলি ডিসকভার করছে যে ঘটনাগুলো ঘটে, তারপর তারা তাদের মতো করে প্ল্যান করে একটা জিনিস বানিয়ে দিয়েছে, আমরা সেই প্ল্যানটাকে ফলো করতেছি, বা পরবর্তীতে ইঞ্জিনিয়াররা এসে তাদের থিওরিটাকে ফলো করে ইনস্ট্রুমেন্ট ডিজাইন করতেছে। বাট এটা কেন হচ্ছে এটা এখনো কেউ জানে না। এই জন্য বলা হচ্ছে যে সিম্পল ফেনোমেনা অফ ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের পুরো ব্যাপারটা কিন্তু মানে এটাকে কি বলা হয়, মানে এখনো মিস্টেরিয়াস ঘটনা, যে কেন হচ্ছে কেউ জানে না। ক্লিয়ার? সেগুলো ডিসকভার করছে এরকম হয় যে অলওয়েজ আমার চেঞ্জটাকে কেউ একজন অপোজ করতেছে, অপোজিটে টানতেছে। আমি যেতে চাচ্ছি কয়েলের দিকে, সে আমাকে রিপেল করতেছে। আমি এখন কয়েল থেকে উইথড্র হতে চাই, সে আমাকে টানতেছে অপোজিটে। তাহলে সেটা তখনই সম্ভব। এখন সে এগুলো ব্যাখ্যা, মানে এই এক্সপ্লেনেশন গুলো সে দিতেছে, সে তো এটা ফিল করলো, মানে এক্সপেরিমেন্ট করার সময় ফিজিক্স ল্যাবরেটরিতে বসে লেন্স এই ব্যাপারগুলোকে ফিল করলো, এখন সেটাকে এক্সপ্লেইন করতেছে। তাহলে কি হয় এই জায়গাটায়, যখন আমি নর্থ পোলকে নিয়ে যাচ্ছি তখন এখানে একটা লাইট পোল ক্রিয়েট হয়, ক্রিয়েট হয়ে আমাকে বাধা দেয়, মানে অপোজ করে। আবার যখন আমি উইথড্র করতে যাই, মানে উইথড্র করার সময় অপোজিট পোল ক্রিয়েট হয়, এর আমাকে টানে। তার মানে আমি যখন নর্থ পোলকে টুয়ার্ডস কয়েল নিয়ে যাই, ওখানেও একটা নর্থ পোল ইনডিউসড হয়। আবার যখন নর্থ পোলকে উইথড্র করি তখন এখানে সাউথ পোল ইনডিউসড হয়। আর আমি যদি সাউথ পোলকে নিয়ে যাই তাহলে ওখানে কি হবে, ওখানে আরেকটা সাউথ পোল ইনডিউসড হবে। আর যদি সাউথটাকে উইথড্র করি তাহলে কোন পোল ইনডিউসড হবে, নর্থ ইনডিউসড হবে। সে দেখলো, এটা কিন্তু তার ল। তার লতে কিন্তু এক্স্যাক্টলি এই কথাটাই বলা হইতেছে যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটাকে অপোজ করতেছে। এখন তাহলে তোমরা কোশ্চেন করো, বুঝলাম স্যার নর্থ পোল হয় সাউথ পোল হয়, এই কারেন্টের ডাইরেকশন এন্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ সেটা কেমনে বুঝবো? তখন সেটার একটা সমাধান সে নিজেই করে দিচ্ছে, মানে লেন্সই করে দিচ্ছে। কিরকম, যদি ইনডিউসডটা, মানে যদি ইনডিউসড পোলটা সাউথ হয় তাহলে কারেন্টটা হবে ক্লকওয়াইজ, আর যদি ইনডিউসড পোলটা এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে, মানে নর্থ পোল হয়, তাহলে সাউথ এটা হবে, কারেন্টটা হবে এন্টি ক্লকওয়াইজ। লিখো, ইনডিউসড পোলটা যদি সাউথ হয়, না এভাবে লিখো, জাস্ট ইনডিউসড পোল সাউথ, পাশে লিখো কারেন্ট ইজ এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এভাবে লিখো, ইফ দ্য ইনডিউসড পোল ইজ সাউথ পোল, the current is clockwise on the coil.
এদের কথা তো ভুলে যায়। এই তোমরা শুনতেছো তো সব কথা? জি স্যার। ক্লকওয়াইজ মানে যদি ইনডিউসড পোলটা সাউথ পোল হয় তাহলে কয়েলে কারেন্টটা হবে ক্লকওয়াইজ, আর ইফ দ্য ইনডিউসড পোল ইজ নট পোল দ্য কারেন্ট ইজ এন্টি ক্লকওয়াইজ অন দ্য কি কয়েল। এবার আমি যে দুইটা ফিগার ড্র করে রাখলাম দেখো তো, নর্থ পোলকে যখন আমি টুয়ার্ডস দ্য কয়েল নিয়ে যাচ্ছি তখন এটা কেমন হবে, কারেন্টটা কেমন হবে? তখন কারেন্ট হবে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ। আর যখন আমি নর্থ পোলকে উইথড্র করতেছি তখন তো সাউথ পোল ইনডিউস হবে, তাহলে কারেন্টটা কেমন হবে? কারেন্টটা হবে ক্লকওয়াইজ। ঠিক আছে তো? ঠিক আছে তো? এখন যদি আমি সাউথ পোলকে নিয়ে যেতাম, সাউথ পোলকে টুয়ার্ডস দ্য কয়েল নিয়ে যাচ্ছি, তাহলে তো নর্থ পোল ইনডিউসড হবে, কারেন্ট কেমন হবে কয়েলে? অ্যান্টি ক্লকওয়াইজ। আর যখন সাউথ পোলকে উইথড্র করব তখন তো এদিকে কি হবে? নর্থ পোল, তার কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এবার তুমি চিন্তা করো, একটা ম্যাগনেটের নর্থ পোলকে আমি নিয়ে যাচ্ছি আবার উইথড্র করতেছি, নিয়ে যাচ্ছি আবার উইথড্র করতেছি, তাহলে কয়েলে যে কারেন্টটা হবে কারেন্টটা কেমন হবে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। দিস ইজ অল্টারনেটিং কারেন্ট। দিস ইজ কল্ড দ্য অল্টারনেটিং কারেন্ট, যেটাকে আমরা এসি কারেন্ট বলতেছি। তাহলে লেন্স ল কি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে কারেন্ট কেন অল্টারনেটিং হয়? আর ফ্যারাডেজ ল কি তোমাকে ক্লিয়ার করছে যে কেন কারেন্ট ইনডিউসড হয়? তাহলে বেসিক্যালি ফ্যারাডেজ ল তোমাকে ক্লিয়ার করেছে কারেন্ট কেন ইনডিউস হচ্ছে, আর লেন্স ল তোমাকে ক্লিয়ার করেছে কারেন্টটা কেন অল্টারনেটিং হচ্ছে। এটা ব্যাপারটা তো ফেনোমেনন, তারা তো একটা স্টাইল তোমাকে ক্লিয়ার করে দেবে। এখন তো অ্যাজ ইঞ্জিনিয়ার তুমি এরকম কোনো করে ডিজাইন করতে পারো, একটা জেনারেটর বানাতে পারো, তাই না? তুমি এরকম কি জানো একটা জেনারেটর ডিজাইন করতে পারো না? এটা তো মেকানিক ব্যাপার, ইঞ্জিনিয়ার্স ব্যাপার। ওয়ারিং এর পুরো সার্কিট এরিয়া দাও পুরো রুমে সেফটি সার্কিট বানিয়ে কিভাবে ওয়ারিং করে সেফ থাকবে, ভালো থাকবে, সব কিছু আমি কাজ করতে পারবো। আমি ওয়াল পেইন্টটা তার ভিতরে বসে এটা আমার কাছে ডিজাইন আবলো না, মানে আমারই দেখতে লাভ। আমাকে দিবে 5 টাকা, ওরে দিবে ডেইলি 500 টাকা যে কাজ করবে, আর আমি ডিজাইনের জন্য লাখ লাখ টাকা দেই করব, আর আমার তো ব্রেন ওয়ার্ক করি, তাই না? একজন আর্কিটেক্ট শুধু বিল্ডিং এর ডিজাইন করে, তাকে দেওয়া হয় কত কত টাকা, আর ডিজাইন করার পর প্ল্যানিং করে একজন সিভিল ইঞ্জিনিয়ার, তাকে দেওয়া হয় লাখ লাখ টাকা, আর যে মানে ইয়ারা মিস্ত্রিরা কাজ করে তাকে দেওয়া হয় ডেইলি 500 টাকা। কাজের তো কোনো দাম নাই, যে কাজ করে সে দাম নাই, আসল তো মাথায়, তাই না? তোমাদের মধ্যে অনেকেই কেউ এই যুগে আমি যারা দেখি কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং করতে চায় না, অথচ সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু অল টাইম ডিমান্ডেবল একটা সাবজেক্ট, অল টাইম ডিমান্ডেবল। সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া কি চলবে পৃথিবী কখনো? রোড বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, বিল্ডিং বানাতে হবে। আর্কিটেক্ট তো ডিজাইন করে, আর্কিটেক্ট কি ব্রিজ বানাতে পারবে? আর্কিটেক্ট কি বিল্ডিং বানাতে পারবে? আর্কিটেক্টের কাজ বিল্ডিং ডিজাইন করা, ও তো আর্টিস্ট। আর্কিটেক্ট হচ্ছে একজন আর্টিস্ট, তার মাথায় আইডিয়া আছে, সে সুন্দর করে একটা বিল্ডিং ডিজাইন করে দেয়। বাট এই বিল্ডিংটা কিভাবে হবে, এটা মাটির কতটুকু নিচ থেকে হবে, ওখানে স্টিল কেমন দিতে হবে, সেই প্ল্যানিং গুলো করে একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই মাটিতে এটা কত ফিট পাইল করতে হবে, হ্যাঁ, এখানে ওয়াল গুলো কতটুকু চওড়া দিতে হবে, এখানে কি ধরনের গ্লাস ইউজ করতে হবে, ব্রিক কি ধরনের ইউজ করতে হবে, এই প্ল্যানিং গুলো কে করে? যেমন আমাদের যে পদ্মা সেতু, এটা হওয়ার পর সারা পৃথিবীর সকল ইউনিভার্সিটিতে এটার সাবজেক্ট হিসেবে অ্যাড হবে, কারণ এটা কিন্তু এক্সেপশনাল ওয়ার্ল্ডে। কারণ এটার কাজ করতে এসে ইঞ্জিনিয়াররা পুরো প্ল্যান 3 বার পাল্টাইছে, তারপরে কাজ শেষ হয়। মানে ওরা আইডিয়াই করতে পারে নাই যে এটা মাটির নিচে কি এমন থাকতে পারে। ব্যাপারটা এরকম হচ্ছিল প্রথম দিকে যে ওরা পাইপ দিতেছে, সব পাইপ সব হারায় যাচ্ছে। মানে এটা কিন্তু 3 বার প্ল্যানিং চেঞ্জ হয়েছে, টাকা কিন্তু 3 টাইমস বেশি টাকা খরচ হয়েছে ফার্স্ট স্টেজে প্ল্যান করা হয়েছে। মানে ওদের ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং এর সাথে এই প্র্যাকটিক্যালি কাজ করতে সেটার কোনো মিল পাওয়া যায় না। ওরা কিন্তু এরকম বাঁকা করে পাইল করছে। এটা ওয়ার্ল্ডের একমাত্র ব্রিজ, এটা নিউটেক একদম
নিউলি কোন এক জাপানি ইঞ্জিনিয়ার করে এটাকে প্ল্যান করছে, যেরকম ফাইলগুলো এরকম বাঁকা করে বসাচ্ছে, বসিয়ে তারপর করতে পারছে। আর আগে করতেই পারতেছে না, ফাইল থাকেই না, হয়ে যায় ফাইল দিলে পরে ফাইল থাকে না। চাইনিজরা তো কাজ করছে, কিন্তু প্ল্যানটা একদম জাপানি ইঞ্জিনিয়ার করছে। চাইনিজ তো কন্ট্রাক্টর, ওরা হচ্ছে এটা কনস্ট্রাকশনের কাজ পাইছে, প্ল্যানিং চাইনিজ, চাইনিজরা হচ্ছে যে কনস্ট্রাকশন ফার্ম। এটা এখন যেটা বলে যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা মানে নিউ ইনভেনশন পদ্মা সেতু, এটা সাবজেক্ট হিসেবে অ্যাড হবে ইঞ্জিনিয়ারিং এ। এরপরে বুয়েটে বা বাংলা বাইরের ইউনিভার্সিটি গুলোতে এটা মডেল হিসেবে পড়ানো হবে, যেটা করতে গিয়ে তারা কি ধরনের প্রবলেম ফেস করছে এবং নতুন একটা আইডিয়া ইনভেন্ট করছে তারা এখানে। মানে এরকম ব্রিজ এর আগে হয়নি, কোথাও এরকম পাইল করে ব্রিজ করা হয়নি, পাকা করে পাইল করে ব্রিজ, এটাই ওয়ার্ল্ডের ফার্স্ট, কমপ্লিটলি নিউ ইনভেনশন। আচ্ছা, তাহলে কি বলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, ফ্যারাডেজ ল, লেন্জ ল এবং কারেন্ট কেন অল্টারনেটিং হয়, ইনডিউসড কারেন্ট আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি, এইসব কথা এক্সামে যদি আসে আমাকে মুখস্থ করে লিখতে হবে। সত্যি কথা বলবো, মুখস্থ করতে হবে, বাসায় বসে লিখতে পারবো না আমার মতো করে অ্যান্সার গুলো। আমার এই গত দুইটা ক্লাসের কথাগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে আমরা লিখতে, আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দুইটা অ্যাপ্লিকেশন হচ্ছে এসি জেনারেটর আর ট্রান্সফর্মার। কথা তো আমাদের শেষ, আসল কথা তো আমরা শিখে গেছি। এখন শুধুমাত্র একটু ডিজাইনের নাই বসে তোমাদের সিলেবাস, ও লেভেল তোমরা পড়ছিলাম না এসি জেনারেটর কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো। আর ট্রান্সফর্মার বেসিক্যালি আমরা কেন ইউজ করি। আচ্ছা, এই তোমরা কি ক্লিয়ার সবাই, নাকি কোনো কোশ্চেন আছে? আমি খালি ওদের কথাই শুনতেছি, তোমাদের কথা শুনতেছি না। আর কোনো কোশ্চেন, কোনো প্রবলেম? সবাই কি বুঝতে পারছি যে কেন অল্টারনেটিং কারেন্ট হয়? জি স্যার। আর লেন্স দিয়ে আমরা কিভাবে ডাইরেকশন গুলোকে বের করব, কখন ক্লকওয়াইজ হবে কখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ওকে, তাহলে এবার চলে আসো আমরা পুরনো কিছু কথাবার্তা বলে ক্লাসটা শেষ করে দেই। এই কথা বলুন, আমার কথা শুনো, আমি তো ভালো ভালো কথা বলতেছি, তোমাদেরকে ইঞ্জিনিয়ার বানাইতেছি, কি বলবো? আচ্ছা, এবার চলে আসো, এই যে থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরির উপর বেস করি আমরা আসলে জেনারেটরটা ওয়ার্ক করি। জেনারেটর বেসিক্যালি কি করে? জেনারেটরের কাজ কি? অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে। তাহলে সেটা স্ট্রাকচারটা কেমন? এরকম বিশাল সাইজের একটা ম্যাগনেট থাকে এবং ম্যাগনেটের মধ্যে বিরাট সাইজের একটা কয়েল থাকে। আমার যত বেশি কারেন্ট দরকার আমি ম্যাগনেট এবং কয়েল তত বেশি নিব। কয়েলের টার্ন নাম্বার যত বেশি হবে, ম্যাগনেটের স্ট্রেংথ যত বেশি হবে, ইনডিউসড ইএমএফ তত বেশি হবে। তাহলে আমার কত কারেন্ট দরকার, তাই না? একটা বাসায় বা একটা অ্যাপার্টমেন্টে যদি 20টা অ্যাপার্টমেন্ট থাকে তাহলে জেনারেটরের সাইজটা ছোট হয়, যদি 200 অ্যাপার্টমেন্ট থাকে জেনারেটরের সাইজটা বড় হয়। তাহলে জেনারেটরের সাইজটা ডিপেন্ড করে আমার কি পরিমাণ কি দরকার, কতটুকু ইলেকট্রিসিটি বা কত মেগাওয়াট পাওয়ার আমার দরকার সেটা। আর যখন ন্যাশনাল গ্রিড, যেগুলো ন্যাশনাল পাওয়ার স্টেশন, সেগুলো তারা এরকম হিসেব করে বানায়, তাই না? বাংলাদেশ কিন্তু মোটামুটি এখন 95% চলে গেছে। আমাদের কিন্তু ন্যাশনাল গ্রিডে আমাদের চাহিদা যতটুকু আছে তার 95% কিন্তু এখন বাংলাদেশ প্রোডাকশন করতে পারে। 5% এর গ্যাপ আছে, যে কারণে লোডশেডিং কিন্তু এখন নাই বললেই চলে, খুবই কম। এখন যেগুলো লোডশেডিং হয় এগুলো লোডশেডিং না, লোডশেডিং আর ওয়্যার ডিসকানেক্ট হয়ে কারেন্ট চলে গেছে, দুইটা কিন্তু দুই কথা। লোডশেডিং মানে কি? কারণ এসি কারেন্ট কিন্তু আমরা কখনো স্টোর করে রাখতে পারি না, এটা প্রোডাকশন হয়ে ইউজ করি। যদি ইউজ না হয় এটা কিন্তু নষ্ট, ডেস্ট্রয়। যেমন ফ্রাইডেতে কম চাহিদা থাকে, আমি কিন্তু প্রোডাকশন কমাইতে পারবো, ফ্রাইডেতে কিন্তু আমার কারেন্ট নষ্ট হয়। কারণ আমি মনে করি পাওয়ার প্রোডাকশন হলো 500 ওয়াট, ইউজ হলো 300 ওয়াট, বাকিগুলো থার্মাল পাওয়ার দ্বারা ফ্লো শেষ, ওটা তো ফ্লো হইতেছে। মানে এটা কি তোমার স্টোর করে রাখার কোনো উপায় নেই, এটা পাওয়ার স্টেশনে প্রডিউস হইতেছে, আমি ইউজ করতেছি। সেজন্যই তো বাসায় যখন কারেন্ট চলে যায় আমি জেনারেটরটা স্টার্ট করি, বা অটো স্টার্ট, এখন এটা অটো করা থাকে, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে। এগুলো সার্কিট, খুবই নরমাল সার্কিট, এগুলো তোমাকে এখন শিখে গেলে তুমিও করতে পারবে। আমাদের মাথায় ব্যাপারগুলো ক্লিয়ার, এই সার্কিট গুলো একেবারেই নরমাল একটা সার্কিট, এটা অটো স্টার্ট হয়ে যায়, তাই না? আবার যখন কারেন্ট চলে আসে এটা অটো অফ হয়ে যায়। ব্যাপারটা এরকম না যে আগে থেকে চালায় রাখা আমি এটাকে স্টোর করে রাখতে পারবো। তাহলে স্টোর করে রাখার কোনো উপায় নাই, আছে। এসিটাকে ডিসিতে কনভার্ট করে রাখতে হবে, যেমন আইপিএস আমরা কি করি, যখন কারেন্ট থাকে তখন ওখানে ডিসিতে কনভার্ট করে ওটাতে স্টোর করে রাখি, তারপর যখন কারেন্ট চলে যায় তখন ওইটা ইউজ করে আমি লাইটগুলো জ্বালাই। আমার কম্পিউটারের ল্যাপটপে আমি কিছু চার্জ স্টোর করে রাখি, এটা কি এসি কে ডিসিতে কনভার্ট করে। ডিসিতে কনভার্ট করে যে চার্জারটা, ওটার নাম হচ্ছে অ্যাডাপ্টার। এখানে কতগুলো ডায়োড আছে,
আমরা নেক্সট ক্লাসে এই জাংশনটা পড়বো, এটার ভিতরে কি আছে। অল্টারনেটিং কারেন্টে বেসিক্যালি আমরা ওই জিনিসটাই পড়বো, তো কিভাবে এসি কে ডিসি তে কনভার্ট করতেছি। ডিসি তে কনভার্ট করে আমরা স্টোর রাখতে পারি, এছাড়া স্টোর করা সম্ভব না। এটা প্রোডাকশন হবে, আমি ইউজ করব। যদি কোনো কারণে একটা ন্যাশনাল গ্রিড পাওয়ার স্টেশন একদিন বন্ধ থাকে, তাহলে অনেক এলাকায় লোডশেডিং থাকে। মানে কি, ওইদিন আমি পাওয়ার প্রোডাকশন করতে পারতেছি। লোডশেডিংটা কেন হয়? মনে করো বাংলাদেশের চাহিদা হচ্ছে ধরো 500 মেগাওয়াট, কিন্তু আমি প্রোডাকশন করতে পারি 450 মেগাওয়াট, তাহলে 50 মেগাওয়াটের একটা গ্যাপ আছে না? এগুলো অটো বিভিন্ন সাইডে বন্ধ হয়ে যাবে। এগুলো কেউ কিন্তু, আমরা বলি না যে বেটারা লাইনটা বন্ধ করেছে, কেউ লাইন বন্ধ করে না, এগুলো অটো অফ হয়ে যায়। নাই তো, পাওয়ার তো নাই। মনে করো তোমার ধানমন্ডি, লালমাটি আর কলাবাগান এই সবকিছু মিলিয়ে আমার এত পাওয়ার দরকার, এখন পাওয়ার কম আসছে, তাহলে একটা সাইড এমনি বন্ধ হয়ে যাবে। কোনটা বন্ধ হয়ে যাবে সেটা ওরা চাইলে কন্ট্রোল করতে পারে, আমি চাইলে এটা সুইচ বোর্ড দিয়ে আলাদাভাবে কন্ট্রোল করতে পারি, যে এখন আমি লালমাটি এটা বন্ধ রাখবো, 1 ঘন্টা পর আমি ধানমন্ডিটা বন্ধ রাখবো, তার 1 ঘন্টা পর কলাবাগানটা বন্ধ রাখবো। মানে বিশেষ করে ইভিনিং টাইমটাতে এটার অনেক বেশি থাকে, তাই না? তখন বেশি দরকার হয়। তখন আগে এরা এরকম বলতো না 1 ঘন্টা করে কারেন্ট থাকে না, একটা টাইমও ঠিক থাকে। আগে যখন রেগুলার লোডশেডিং হতো টাইমও থাকতো, আমরা জানতাম যে কলাবাগানে 8টা থেকে 9টা পর্যন্ত কারেন্ট থাকে। এটা কারণ হচ্ছে ওরা এটা যারা পাওয়ার স্টেশন অফিস থেকে এটা কন্ট্রোল করতো। আর কোথায় অনেক কস্টলি, তো অনেক কস্টলি। তো একটা ছোট ব্যাটারির দামই তো 30,000 টাকা। এটা যদি হিউজ অ্যামাউন্ট তুমি স্টোর করে রাখতে চাও, এই জন্য তোমাকে এটা ইন্ডিভিজুয়ালি করতে বলা হইতেছে। যারা এটা ইন্ডিভিজুয়ালি করে, মনে করো তোমার ফ্যাক্টরি, হ্যাঁ, তুমি সাবস্টেশন করে রাখছো, এই জন্য তো এখন সবাই সাবস্টেশন করে রাখে। যদি কারেন্ট ন্যাশনাল গ্রিড থেকে ইলেকট্রিসিটি না পায়, তখন নিজের পাওয়ার ইউজ করে সব। মানে এখন এটা কিন্তু ম্যান্ডেটরি, তুমি একটা টেক্সটাইল ফ্যাক্টরি করতে চাও, তোমার কিন্তু সাবস্টেশন করতে হবে। সে তোমাকে ব্যাকআপ দিবে। এখন কোনো অ্যাপার্টমেন্টে যদি জেনারেটর না থাকে, তুমি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনবা, আর আমাকে এই মানে ইয়েটা দিতে হবে, সাপ্লাইটা দিতে হবে। যখন কারেন্ট থাকবে না, তখন ও আমাকে সাপ্লাই করবে। এটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো মনে করো টেকনিক্যাল ইস্যু আর কি, এগুলো কোনো ইলেকট্রিক্যাল ইস্যু না, এই ইস্যুটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। নষ্ট হয়ে যাবে, তার ছিঁড়ে যায়, এটা তো একটা কনস্ট্রাকশন আছে না, এই কনস্ট্রাকশন টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, এগুলো এটাকে আমরা ইলেকট্রিক্যাল ইস্যু বলবো না, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। জেনারেটর তো নষ্ট হয়, কম্পিউটার নষ্ট হয় না, কিন্তু এটা কি ইলেকট্রিক্যাল ইস্যু? এটা টেকনিক্যাল ইস্যু, তাই না? কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, ডিভাইসটা কাজ করতেছে না, এরকম মানে অনেকদিন পুরনো হলে নষ্ট হবে না, যদিও ট্রান্সফরমারে তেমন কিছু নাই। তাহলে তাই এসি জেনারেটর হচ্ছে কারেন্ট, এসি কারেন্ট প্রডিউস করে, আর ট্রান্সফরমার এটাকে ট্রান্সমিশনে হেল্প করে। এই যে পাওয়ার স্টেশন থেকে আমার বাসা, বা পাওয়ার স্টেশন থেকে ইন্ডাস্ট্রি, বা পাওয়ার স্টেশন থেকে অফিস, এই যে ট্রাভেল করে লোডটা, এই লোডটা ট্রাভেল করতে হেল্প করে হচ্ছে ট্রান্সফরমার। কিভাবে হেল্প করে? ট্রান্সফরমার 2 টাইপসের আছে। ট্রান্সফরমার কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরির উপর বেস করে কাজ করে। ওকে, ট্রান্সফরমার 2 টাইপের আছে, একটা স্টেপ আপ আর একটা স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ায়, কারেন্ট কমায়, আর স্টেপ ডাউনটা ভোল্টেজ কমায়, কারেন্ট বাড়ায়। পাওয়ার স্টেশনে যে কারেন্টটা প্রডিউস হয় সেটা কিন্তু অনেক হাই কারেন্ট, তখন ওরা একটা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এটা হাই ভোল্টেজ লো কারেন্ট করে সাপ্লাই করে। তাহলে তুমি এখন বলতে পারো লো কারেন্ট সাপ্লাই করলে সুবিধা কি? হিট লস হিসেবে এনার্জি লস কম, তাহলে এটা একটা স্টেপ। মানে তাহলে দেখবা যে বড় বড় পাওয়ার স্টেশন মানে সেখানে বিশাল বিশাল ট্রান্সফরমার, এগুলো সব স্টেপ আপ ট্রান্সফরমার। তারপর যখন এটা মানে ন্যাশনাল গ্রিড থেকে বা কেবল থেকে তোমার বাসায় সাপ্লাই করতেছে, তখন কিন্তু একটা ছোট্ট ট্রান্সফরমার বসানো আছে রাস্তার উপর, ও কিন্তু একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সে তখন আবার ভোল্টেজটাকে কমিয়ে কারেন্টটাকে বাড়িয়ে দেয়। তারপর তোমার বাসায় যেটা আসে, এটাও কিন্তু একটা মেইন সুইচে আসে, আর তোমার বাসার সব ডিভাইসের জন্য ইকুয়াল কারেন্ট লাগে না। ওইটা চলতে যতটুকু পাওয়ার দরকার, এসিটা ফ্যান চলতে বা লাইট চলতে সেম পাওয়ারের দরকার নেই, তখন আমাদের কিন্তু আলাদা হ্যাভেলস সবার বাসায় দেখবা একটা বক্স আছে, আগে মেইন কারেন্টটা কিন্তু ওখানে আসে, আইসা পরে এটা সাবলাইন করা হয়, সাবলাইন করে যেখানে যত দরকার ততটুকু যাবে। এখন মনে করো আমার বাসায় একটা এসি বসানো দরকার, এসির লাইন নাই, আমি যে কোনো একটা লাইনে এসি চালাই দিলাম, সুইচটা অন করার সাথে সাথে আগুন লেগে যাবে। মনে করো এই যে উপরে এসি লাইনটা উপরে থাকে না, এটা না দিয়ে তুমি এই লাইনটার মধ্যে কোনোদিন এসি লাগাই দেখো তো ঘটনাটা কি করে, দূর থেকে দেখো,
এসিটা কানেক্ট করে দিয়ে সুইচটা অন করে দেখো কি হবে। হ্যাঁ, অন করে এটা প্রেস করো। কারণ এটা এতটুকু লোড দেওয়ার পাওয়ার ওর নাই, ক্যাপাসিটি ওর নাই। এজন্য এসিটা আলাদা লোড করা থাকে। এসিতে অনেক মানে বাসায় যেসব ডিভাইস চলে তার মধ্যে এসির জন্যই সবচেয়ে বেশি লোড দরকার। হ্যাঁ, এই জন্য এসিটাতে আলাদা লাইন থাকে উপরে। সব বাসায় আলাদা লাইন কিন্তু এসি উপরে থাকে এসি কানেকশন। না, এটা এটা কি জানো, এটা একটা রিকমেন্ডেড সিস্টেম আছে। ওয়ার্ল্ডের সব ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা মিলিয়ে এটা একটা রিকমেন্ডেশন আছে। ব্যাপারটা এরকম না যেটা এক এক এটা এক এক বিল্ডিং এ এক এক রকম না। এটা একটা নিয়ম আছে। সব বিল্ডিং এ মনে করো এসি লাইনটা কোথায় থাকবে, লাইটের লাইনগুলো কোথায় থাকবে, কতটুকু মানে ফ্লোর থেকে কতটুকু হাইটে সার্কিট গুলো থাকবে, এটা একটা হিসেব আছে। এটা যদি না থাকে তাহলে মনে করো দারাজ কাজটা করলো, ও ডিজাইনটা করলো, এখন পরে কোনো একটা প্রবলেম হলো, আরেকজন ইঞ্জিনিয়ার ডিজাইনটার প্রবলেমটাকে ফাইন্ড করতে হবে। এখন দারাজ এখন নাই, সে বাইরে চলে গেছে বা অন্য কিছু হয়ে গেছে, এখন তুমি গেল। এটা যদি কোনো রিকমেন্ডেড সিস্টেম না থাকে, তুমি কি জানবাই না কোথায় কি আছে। মনে করো দারাজ মারা গেছে, তাহলে তুমি করে গেছো খবর থেকে খুঁজে না, ভাই করবো যে কই লাগাইছো বলে যা। তাই এটা একটা রিকমেন্ডেশন আছে যে কোথায় থাকবে এগুলো সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি বাংলাদেশ। এটা ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেমটা সেম। এটা ইঞ্জিনিয়ারদের রিকমেন্ডেশন কিছু রুলস আছে। যেমন কালার আছে না, আমরা ও লেভেলসে কালার কোড করছিলাম না, লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার। কেন? কারণ আমি যেন সার্কিটটা খুললে বুঝতে পারি কোনটা লাইভ কোনটা নিউট্রাল। এমন যাওয়াদের ইচ্ছে মতো কালার দিয়ে দিল, ওর মনে হলো আমি পার্পল কালারের ওয়্যার দিব, সবুজ কালারের ওয়্যার কিনতেই তো পাবে না, মানে জেনারেলি এটা কিনতে পাওয়া যাবে না। কিন্তু যদি সেটা করে, এখন পরে যদি আমি যাই এটা খুলতে, আমি খুলে তো কিছু বুঝবো না এটা কোথায় কি আছে, তাহলে আমার পক্ষে এটাকে আর মানে ঠিক করা সম্ভব। তাই এই সবকিছুর একটা রিকমেন্ডেশন রুলস আছে। তাই একজন ইঞ্জিনিয়ার আসলে এটা আমি বুঝতে পারবো যে এটা কোথায় কি আছে, মানে কোন দিকে কোন ওয়্যারগুলো আছে, কোথায় পানির লাইন আছে, হ্যাঁ কোথায় কি বলে ইয়ার লাইন আছে, রাস্তার নিচে কত কিছু আছে। এটা যদি রিকমেন্ডেশন না থাকে তাহলে বুঝবে যে কোনটা কোথায় ওয়াসার গেছে, কোথায় পানির লাইন গেছে, কোথায় ইন্টারনেটের লাইন গেছে, কোথায় ইলেকট্রিক লাইন গেছে, কেউ বুঝবে? যার ইচ্ছে মতো যদি রাস্তার মধ্যে নিচে এগুলো করে দেয় তাহলে তো হবে না। একটা রিকমেন্ডেশন থাকতে হবে যেন একজন ইঞ্জিনিয়ার চলে গেলে আরেকজন ইঞ্জিনিয়ার বুঝতে পারে কোথায় কি আছে। এখানে ব্যাপারগুলো তাই। তাহলে এসি জেনারেটর হচ্ছে কারেন্ট প্রডিউস করে, এসি কারেন্ট। আর স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা ট্রান্সমিশনে হেল্প করে। পাওয়ার স্টেশন এবং কেবলের মাঝখানে যেটা থাকে সেটা স্টেপ আপ, আর বাসার সামনে বা ইন্ডাস্ট্রির সামনে বা অফিসের সামনে যেটা থাকে সেটা হচ্ছে স্টেপ ডাউন। আর এই স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স কি? স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলে টার্ন নাম্বার বেশি থাকে। এখানে তো দুইটা কয়েল থাকে, মনে আছে তো স্ট্রাকচারটা নাকি মনে নাই? ট্রান্সফরমার স্ট্রাকচারটা যে লেভেলসে পড়ছিলাম মনে আছে তো? স্টেপ আপ বই আছে দেখো, এই বইটা তো আছে, ছবি আঁকা আছে। সেকেন্ডারি কয়েলে টার্ন নাম্বার বেশি থাকে, প্রাইমারি কয়েলে কম থাকে। এটা হচ্ছে স্টেপ আপ, মানে ভোল্টেজ বাড়ায়। আর যে ভোল্টেজ বাড়ায় সে কারেন্ট কমাবে, কারণ পাওয়ার তো সেম। পাওয়ার মানে আইভি, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে না? পাওয়ার তো সেম আছে, ইনপুট কয়েলে আউটপুট কয়েলে দুইটা কয়েলে কিন্তু পাওয়ার সেম। তাহলে ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট কমে যাবে, ভাইস ভার্সা ব্যাপারটা। ওকে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলে টার্ন নাম্বার কম। তুমি এখন কোশ্চেন করতে পারো স্যার ওর সাথে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সম্পর্ক কি? মনে করো একটা ট্রান্সফরমারে ড্র করেই ফেলি, জুলেখার মনটা খুশি করে দিই। মনে করো এটা একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে তার প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে তার সেকেন্ডারি কয়েল। আমরা তো যে কোনো একটা কয়েলে কারেন্ট সাপ্লাই করি, তাহলে আরেকটা কয়েলে কারেন্ট কোথা আসে? এখানে কিন্তু ইনডিউস কারেন্ট হয়। কেন হয়? তাহলে তুমি এখন কোশ্চেন করতে পারো স্যার কেন হয়। চিন্তা করে দেখো, এই যে কোরটা কিন্তু আয়রন। যখন প্রাইমারি কয়েলটায় কারেন্ট আসে তখন কোরটা কি হয়? ম্যাগনেটাইজড হয়ে যায় না? তার মানে কোরের ম্যাগনেটিক ফিল্ড এই সেকেন্ড কয়েল দিয়ে কি হয়? কাট হয় না? সেকেন্ড কয়েল দিয়ে কাট হয় তো, তার মানে সেকেন্ডারি কয়েলে ইনডিউসড ইএমএফ পাই। তাহলে সেকেন্ডারি কয়েলে টার্ন নাম্বার যদি বেশি হয় তাহলে সেকেন্ডারি কয়েলে ইনডিউসড ইএমএফ বেশি হবে না? সিম্পল কথা। ফ্যারাডেস ল, লেন্জ ল যদি আমি বুঝি, এগুলো বাচ্চাদের কাজ, এগুলো পড়লেই বুঝবো, লেখা বই পড়লেই বুঝবো, এগুলো কিছু না, আসলে হচ্ছে থিওরি। যেমন জেনারেটরের স্ট্রাকচার থাকে এরকম, নর্থ পোল সাউথ পোল, এখানে এরকম ভাবে একটা কয়েল থাকে, আর এগুলোতে থাকে স্লিপ রিং এর কাজ কি? স্লিপ রিং এর কাজ আউটার সার্কিটে ট্রাভেল করে দাও, ওরা আলাদা কোনো, এটা টেকনিক্যাল অ্যাডভান্টেজ দেয়।
যে কারেন্টটা আমি অল্টারনেটিং কারেন্টটা এখানে প্রডিউস হচ্ছে সেটা কেবলে সাপ্লাই করে দিচ্ছে সে। ওকে, এখন এই যে কয়েলটা যদি ফাস্টার মুভ করে তাহলে ইনডিউসড ইএমএফ বেশি হবে। যখন হরাইজন্টাল থাকবে, কয়েলটা যখন হরাইজন্টাল থাকবে তখন সবচেয়ে বেশি হবে, যখন ভার্টিক্যাল হবে সবচেয়ে কম হবে। তাই গ্রাফটা কেমন হয়? এরকম পিরিয়ডিক গ্রাফ হবে না? ইনডিউসড ইএমএফ বেশি মানে কি? তখন কয়েলটা এরকম আছে। ইনডিউসড ইএমএফ সবচেয়ে কম মানে এই জায়গাটা মানে কি? কয়েলটা এরকম আছে। আবার দেখো এই যে এরকম ঘুরতেছে, রোটেট করতেছে, কয়েলটাকে তুমি এরকম রোটেট করতেছে, তার মানে এরকম পিরিয়ডিক হয় কিন্তু গ্রাফটা। সিম্পল কথাবার্তা। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শেষ। নেক্সট ক্লাসে আমরা অল্টারনেটিং কারেন্ট করব। এবার যদি মাস্টারমাইন্ডের স্টুডেন্টের হাফ ইয়ারলি ফিজিক্সে খারাপ হয়, খবর আছে তোমাদের। সব কোশ্চেন ইজি, বুঝতে পারলে সব কোশ্চেন ইজি। যদি আজকের ক্লাসটা বুঝে থাকো, আমি শিওর যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে কোনো কোশ্চেনে তোমার কাছে টাফ মনে হবে। আসলে ইজি টাফ বলতে কোনো কথা নাই, কথাটা হচ্ছে তুমি বুঝতে পারলে তোমার কাছে সব ইজি লাগবে, আর না বুঝলে সব টাফ হবে। এই তোমরা কি সবাই ক্লিয়ার? অনলাইনে যারা আছো जी सर। নেক্সট ক্লাসে আমরা শুরু করব অল্টারনেটিং কারেন্ট। আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, जी सर। বাই 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 বাই। Recording.